ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডাব্লিউপি এবং ক্যাপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেল জিকের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। আমরা এর আগে 33টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 34 নম্বর প্র্যাকটিস সেটে আলোচনা করব। পরীক্ষাতে তোমাদের যেমন 25টি প্রশ্ন আসে, একই রকম 25টি প্রশ্ন আমরা এখানে আলোচনা করি। প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, কোন সালে ভারতীয় সংসদ মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করেছিল? মৌলিক কর্তব্য অংশটি পার্টটি কখন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল? এটা কোন সালে হয়েছিল? এটা হয়েছিল 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য পাঠটি জোড়া হয়েছিল। এটা শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছিল। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, কোন কমিটির সুপারিশে? কি হবে? শরণ সিং কমিটির সুপারিশ এটা নেওয়া হয়েছিল। ভারতের সংবিধানের পার্ট 4A এবং আর্টিকেল 51A ধারায় এই 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। এই 11টি মৌলিক কর্তব্য আমি এখানে আর বললাম না, এর আগে যেহেতু বলেছি। মৌলিক কর্তব্যের ধারণাটি পূর্ববর্তী যে ইউএসএসআর ছিল, সোভিয়েত রাশিয়া, সেখান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণাটি। ঠিক আছে, বাকি ধারণাগুলো আমি আগের ক্লাসে বলেছি। 2 নম্বর, কার শাসনকালে ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মিত হয়? ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মিত হয় অপশন এ, রাষ্ট্রকূট বংশের সময় ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মিত হয়। এছাড়া আরেকটি কৈলাসনাথ মন্দির আছে, সেটা কাঞ্চিতে, সেটা পল্লবদের আমলে হয়েছিল। ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটি আছে মহারাষ্ট্রের সম্ভাজিনগর, যেটা বর্তমান নাম সম্ভাজিনগর, আগে নাম ছিল ঔরঙ্গাবাদ। সেখানে কৈলাসনাথ মন্দিরটি পাথর কেটে নির্মাণ করা হয়েছে এবং এটি একটি হিন্দু মন্দির। মন্দিরের কাজটি হয়েছিল রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণের আমলে 756 থেকে 773 খ্রিস্টাব্দের মধ্যে, এবং এই মন্দিরে পল্লব এবং চালুক্য বংশের যে স্থাপত্য শৈলী তার ছাপ দেখা গিয়েছিল। ঠিক আছে, আর কাঞ্চিপুরে যেটা কৈলাসনাথ মন্দির বললাম, সেটা তামিলনাড়ুর একটা বিখ্যাত স্থান, এবং এটি নির্মাণ করেছিলেন পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন, যাকে রাজসিংহ বলা হয়। এবং এটি নির্মিত হয়েছিল 7ম শতাব্দীর শেষের দিকে, মূলত 7ম শতাব্দীর শেষের দিকে এবং 8ম শতাব্দীর শুরুর দিকে এই কাঞ্চির কৈলাসনাথ মন্দিরটি নির্মিত হয়েছিল। 3 নম্বর, ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের কফি গবেষণাগার অবস্থিত অপশন সি, চিকমাগালুরতে। কর্ণাটকের চিকমাগালুর জেলায় কফি গবেষণাগারটি অবস্থিত। চা গবেষণাগার যদি বলা হয় তাহলে সেটি আছে অসমের টোকলায় ও জোরহাটে। ধান গবেষণাগার অনেকগুলো আছে, তার মধ্যে প্রধান যে ধান গবেষণাগার সেটি ওড়িশার কটকে অবস্থিত। পাট গবেষণা কেন্দ্র যদি বলা হয় সেটি ব্যারাকপুর পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং গম গবেষণা কেন্দ্র যদি বলে তাহলে গমের সাথে বার্লি দুটোই একসাথে রিসার্চ হয়, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হুইট অ্যান্ড বার্লি রিসার্চ। এটা পূর্বে সদর দপ্তর ছিল দিল্লিতে, বর্তমানে এটি হরিয়ানার কার্নালে অবস্থিত। ঠিক আছে, এগুলো মোটামুটি জানলেই হবে। 4 নম্বর, দেওচা পাচামি কয়লা খনি কোথায় অবস্থিত? দেওচা পাচামি কয়লা খনি, তোমরা এটা খবরে অনেকবার শুনেছ, এটা আমাদের বীরভূম জেলাতে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বীরভূমের মোহাম্মদ বাজার এরিয়াতে এই দেওচা পাচামি কয়লা খনি রয়েছে। এখানে প্রচুর পরিমাণে কয়লা মজুদ রয়েছে। এটিকে ভারতের বৃহত্তম কয়লা খনি তথা এশিয়ার বৃহত্তম কয়লা খনিও বলা চলে। 5 নম্বর, সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। তিনি 12 জুন 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। 6 নম্বর, যে সুদের হারে একটি কমার্শিয়াল ব্যাংক অন্য কমার্শিয়াল ব্যাংককে টাকা ধার দেয় তাকে কি বলে? যখন একটি কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, অন্য একটি বাণিজ্যিক ব্যাংককে টাকা ধার দেয় তখন তাকে বলে কল মানি রেট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। রেপো রেট হচ্ছে যদি কোনো ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয় তাহলে সেটি হয়ে গেল রেপো রেট, যে রেটে নেয়। আর রিভার্স রেপো রেট যদি রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা নেয় এবং তার যে রেট থাকে সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। আর নগদ জমার অনুপাত বা সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও, এটি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংককে দিতে হয়, যে অনুপাতে রাখতে হয় সেই অনুপাতটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। ঠিক আছে। 7 নম্বর, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উপজাতি বিদ্রোহ কোনটি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উপজাতি বিদ্রোহ যদি বলা হয়, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের পূর্ব বিদ্রোহ হয়েছিল, সেটি ছিল ছিয়া বিদ্রোহ বা তামার বিদ্রোহ। এটি হয়েছিল 1784 সালে এবং এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন তিলকা মাঝি। এবং তারপরে হয়েছিল কোল বিদ্রোহ। এটি হয়েছিল 1831 থেকে 1832 সালের মধ্যে এই ছোটনাগপুর মালভূমি এরিয়াতেই হয়েছিল। কোল উপজাতিরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিনরায়, মানকি, সৈমুন্ডা এরা ছিলেন এই বিদ্রোহের নেতা। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856 সালের মধ্যে হয়েছিল। সাঁওতাল উপজাতিরা ব্রিটিশদের বিরুদ্ধে এবং জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘোষণা করেছিল। সিধু কানু, চাঁদ ভৈরব এরা ছিলেন এই বিদ্রোহের নেতা। চুয়াড় বিদ্রোহ 1766 থেকে 1834 সালের মধ্যে জঙ্গলমহলের ভূমিজ অধিবাসীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুর্জন সিং ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা।
এছাড়াও অচ্যুত সিং, রঘুনাথ সিং এবং শোভা সিংও ছিল। রংপুর বিদ্রোহ 1783 সালে রংপুর অঞ্চলে, যেটা বাংলাদেশে, কৃষক এবং জমিদাররা ব্রিটিশদের উচ্চাদর্শ দাবির বিরুদ্ধে এই বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন, দ্বিজেন ঠাকুর, তাজ খান। এটি কৃষক বিদ্রোহ ছিল, এটি কোনো উপজাতি বিদ্রোহ ছিল না। এখানে 3টি উপজাতি বিদ্রোহ, কিন্তু রংপুরটা হচ্ছে কৃষক বিদ্রোহ। ঠিক আছে। আর প্রথম যদি উপজাতি বিদ্রোহ বলা হয় তাহলে সেটি হচ্ছে ছিয়া বিদ্রোহ বা তামার বিদ্রোহ। কিন্তু এখানে অপশনে যেতে সেটা নেই, তাহলে কোল বিদ্রোহটাই সঠিক উত্তর হবে। 1831 সালের কোল বিদ্রোহ হচ্ছে প্রথম উপজাতি বিদ্রোহ। 8 নম্বর, ঘরগড়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঘরগড়ার যুদ্ধ হয়েছিল 1529 সালে বাবর এবং মাহমুদ লোদির মাধ্যমে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবং মাহমুদ লোদির সাথে ছিলেন বাংলার সুলতান নুসরাত শাহ। এদের সম্মিলিত বাহিনী বাবরের সাথে যুদ্ধ করেছিল, যদিও বাবর জয়লাভ করেছিল এবং মোগল সাম্রাজ্যকে ভারতে প্রতিষ্ঠা করার জন্য, একটা বিস্তার লাভ করার জন্য ভালো রকম সুযোগ পেয়েছিল এই ঘরঘরা যুদ্ধের পর। ঠিক আছে। 9 নম্বর, ভারতের আকস্মিক তহবিল কার নিয়ন্ত্রণাধীন? ভারতের আকস্মিক তহবিল রয়েছে ভারতের, অপশন বি, রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন। এই আকস্মিক তহবিল বা কন্টিজেন্সি ফান্ড, এটি রাষ্ট্রপতি সরাসরি খরচ করতে পারে না, সংসদের অনুমোদন সাপেক্ষেই এটি খরচ করা যায়। এবং এটি বলা আছে 267 1 নম্বর ধারাতে এই কন্টিজেন্সি ফান্ড সম্পর্কে বলা আছে। 10 নম্বর, ভারতের নৌবিদ্রোহ কখন শুরু হয়? ভারতের নৌবিদ্রোহ শুরু হয়েছিল 1946 সালের 18ই ফেব্রুয়ারি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এটি শুরু হয়েছিল মুম্বাইতে। মুম্বাইতে একটি জাহাজ ছিল, সেটি হচ্ছে আইএনএস তালোয়ার জাহাজ। এখানে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন এম.এস. খান, যাকে পান্নু খান বলে ডাকা হতো। এবং তার সাথে এই বিদ্রোহের সহসভাপতি করা হয়েছিল মদন সিংকে। ঠিক আছে। এম.এস. খানকে সভাপতি করা হয়েছিল এবং মদন সিংকে সহসভাপতি করা হয়েছিল। এনারা এখানে এই জাহাজের পরে কংগ্রেস, মুসলিম লীগ এবং ভারতের কমিউনিস্ট পার্টির পতাকা উত্তোলন করে, যেটার মাধ্যমে ভারতের ঐক্যবদ্ধ থাকার যে একটা দৃষ্টান্ত স্থাপন করে, বা ব্রিটিশ শাসনকে দেখানোর জন্য যে আমরা ভারতবর্ষের সবাই একসাথে আছি, এটা বোঝানোর জন্য তারা একসাথে পতাকা উত্তোলন করে। নৌবিদ্রোহের কারণটা কি ছিল? নৌবিদ্রোহের কারণ ছিল খারাপ জীবনযাত্রা, খাদ্য সংকট এবং বর্ণগত বৈষম্য ভারতের নাবিকদের মধ্যে দেখা দিয়েছিল। ব্রিটিশরা সবসময় উঁচু পোস্টে থাকতো এবং যারা নিচু পোস্টে থাকতো অর্থাৎ ভারতীয়রা, তাদের নানা রকম বর্ণবিদ্বেষী মনোভাব দেখাতো। এছাড়াও সে সময় ভারত ছাড়ো আন্দোলন 1942-এ 1945-এ শেষ হয়েছে, এবং ভারত ছাড়ো আন্দোলনের যে প্রতিটা ভারতবাসীর মনে একটা জাতীয়তাবাদী মনোভাব গড়ে উঠেছিল, সেটা একটা কারণ। কারণ সবাই চাইছিল ভারত স্বস্বাধীন হয়ে যাক, ভারত থেকে ব্রিটিশরা চলে যাক। ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের পর আজাদিন ফৌজের যেসব নেতারা ছিলেন, তাদের রেড ফোর্টে তাদের ট্রায়াল শুরু হয়ে গিয়েছিল এবং তাদের ফাঁসি দেওয়ার তোড়জোড় শুরু হচ্ছিল। এটাও একটা কারণ ছিল এই নৌ বিদ্রোহকে জাগিয়ে তোলার জন্য। ঠিক আছে। 11 নম্বর, কোন হরমোন দেহের জল রক্তের লবণের সমতা রক্ষা করে? দেহের জল এবং রক্তে লবণের সমতা রক্ষা করে। অপশন ডি, এডিএইচ, অর্থাৎ অ্যান্টি ডিউরেটিক হরমোন, যাকে ভেসোপ্রেসিন বলা হয়। এটা দেহের জল রক্তে লবণের সমতা রক্ষা করে। এটি হাইপোথ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় এবং পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে। 12 নম্বর, সৌর প্যানেলে বিদ্যুৎ শক্তি তৈরিতে কোন মৌল ব্যবহার করা হয়? সৌর প্যানেলে বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য ব্যবহার করা হয়, অপশন বি, অর্ধপরিবাহী সিলিকন ব্যবহার করা হয়। ঠিক আছে। 13 নম্বর, 2025 সালে জুলাই মাসে ভারত প্রথমবার কোন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক মহড়া তেলিসম্যান সাবরেতে যোগদান করেছে? তো তেলিসম্যান সাবরে, এটা অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ মহড়া এবং এটি প্রতি 2 বছর অন্তর হয়ে থাকে। এখানে এখানে অলরেডি 18টি দেশ ছিল এবং ভারত জয়েন করার পর এটি 19টি দেশের সামরিক মহড়ার একটি সংগঠন তৈরি হলো। 14 নম্বর, ভারতের নৌবাহিনীর আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত, এই দুটি কি? এই দুটি হচ্ছে অপশন বি, এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ বিমানবাহী রণতরী হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রমাদিত্য সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় 2013 সালে তৈরি করার পর কমিশন করা হয়, এবং আইএনএস বিক্রান্ত ভারতের দেশীয় প্রযুক্তি তৈরি প্রথম বিমানবাহী রণতরী। এটা মনে রাখবে, আইএনএস বিক্রান্ত। এটি 2022 সালে চালু করা হয় এবং এটি তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ঠিক আছে। সম্প্রতি ভারতের কোথায় প্রথম বাণিজ্যিকভাবে হাইড্রোজেন চালিত বাস চালু হয়েছে? তো ভারতের প্রথম বাণিজ্যিকভাবে হাইড্রোজেন চালিত বাস চালু হয়েছে লেতে, অপশন সি, লাদাখ লেতে চালু হয়েছে। এই হাইড্রোজেন চালিত বাসের সুবিধাটা কি? এমনিতে বাস চালিয়ে নানা রকম কার্বন নিঃসরণ হয়ে থাকে, তাছাড়া কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এইসব গ্যাসগুলো নির্গত হয়, যা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু হাইড্রোজেন চালিত বাস চালালে কি হবে? এইসব বাসের ছাদে জ্বালানি কোষে হাইড্রোজেন থাকে, যা বাতাসে অক্সিজেন থেকে রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন করে। এবং এই বাস চলার ফলে কোনো রকম কার্বন নিঃসরণ হয় না, বা
কোনো কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড নিঃসরণ হয় না, যা গ্রিন হাউস ইফেক্টকে প্রভাবিত করে, কারণ এখানে শুধুমাত্র জল নির্গত হয়। তাই এটি অত্যন্ত পরিবেশ বান্ধব একটি প্রক্রিয়া। 16 নম্বর, হীরের রাসায়নিক বন্ধন কোনটি? হীরের রাসায়নিক বন্ধন হচ্ছে একটি অপশন ডি সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন হচ্ছে এই পরমাণুগুলি ইলেকট্রন ভাগাভাগি করে একসাথে থাকে। যেমন এখানে হীরের ক্ষেত্রে 5টি কার্বন পরমাণু থাকে, একটি কার্বন পরমাণু 4টি কার্বন পরমাণুকে একসাথে ধরে রাখার মতন একক বন্ধন তৈরি করে। আরেকটা আছে তোমাদের তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধন। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং অন্য পরমাণু তা গ্রহণ করে, ফলে সেখানে আয়নের সৃষ্টি হয় এবং আয়নের সৃষ্টি হওয়ার ফলে সেখানে তড়িতের সৃষ্টি হয়। এই জন্য তার নাম আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে। 17 নম্বর, প্রাকৃতিক রবার কি? প্রাকৃতিক রবার হচ্ছে একটি পলি, অপশন সি পলি আইসোপ্রিন। এটি একটি অসম্পৃক্ত যৌগ। 18 নম্বর, জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের অপশন সি 1896 সালে কলকাতা অধিবেশনে এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রহমাতুল্লাহ সায়ানী। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই আনন্দমঠ উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ গান হচ্ছে বন্দে মাতরম। এই গানটি সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য এবং এই গানটি তৎকালীন বঙ্গদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হতো। 1950 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার পর বন্দে মাতরমকে জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়েছে। 19 নম্বর, ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন অপশন এ গুলজারিলাল নন্দ। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং তারপরে গুলজারিলাল নন্দ ভারতের প্রথম এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন তিনি মারা যাওয়ার পর। 27 মে 1964 থেকে 9 জুন 1964 পর্যন্ত তিনি ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হন এবং রাশিয়াতে তার আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর ফলে প্রধানমন্ত্রী পদ খালি পড়ে যায় এবং এই সময় গুলজারিলাল নন্দ আবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন 11 জানুয়ারি 1966 থেকে 24 জানুয়ারি 1966 সাল পর্যন্ত। তাহলে তিনি দুইবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন, কিন্তু একবারও প্রধানমন্ত্রী হননি। ঠিক আছে। 20 নম্বর, পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত অপশন এ কেরালা রাজ্যে। কেরালা রাজ্যের ইদুক্কি এবং পাঠানমথিট্টা জেলায় অবস্থিত। এটি হাতি এবং বাঘ সংরক্ষণাগারের জন্য বিখ্যাত এবং পেরিয়ার হ্রদের তীরে এটি অবস্থিত, যেটি পশ্চিম ঘাট পর্বতমালার একটি অংশ। 21 নম্বর, কোন নদী ছোটনাগপুর মালভূমিকে দুই ভাগে বিভক্ত করেছে? ছোটনাগপুর মালভূমিকে দুই ভাগে ভাগ করেছে অপশন ডি দামোদর নদ। দামোদর নদ ছোটনাগপুর মালভূমিকে দুভাগে ভাগ করেছে। একটি অংশ হচ্ছে হাজারিবাগ মালভূমি, আরেকটি অংশ হচ্ছে রাঁচি মালভূমি। ছোটনাগপুর মালভূমি 5টি রাজ্য জুড়ে বিস্তৃত। রাজ্যগুলো হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়। এই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ভারতে যেসব খনিজগুলো উৎপাদিত হয় তাদের মধ্যে বেশিরভাগই এই ছোটনাগপুর মালভূমি এরিয়াতে পাওয়া যায় বলে এই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার হিসেবে ডাকা হয়। ঠিক আছে। 22 নম্বর, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি অবস্থিত অপশন ডি গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং এই নাসিক নদীর উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে। নাসিক শহরকে বলা হয় ওয়াইন ক্যাপিটাল। ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় ভারতের এই নাসিক শহরকে। ঠিক আছে। এছাড়া তোমাদের যেগুলো জানতে হবে, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত, বিজয়ওয়াড়া ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, আর গঙ্গা নদীর তীরে যেসব শহরগুলো অবস্থিত সেগুলো হচ্ছে হরিদ্বার, ঋষিকেশ, কানপুর, জজমা, এলাহাবাদ, মির্জাপুর, গাজীপুর, পাটনা, ভাগলপুর, বহরমপুর, কলকাতা। এগুলো মনে রাখবে। এগুলো হচ্ছে হুগলি নদীর তীরে, বহরমপুর হচ্ছে ভাগীরথী নদীর তীরে, আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত এবং লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। এগুলো জানতেই হবে। 23 নম্বর, কোন কোষ অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকে না? 4টি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেন্ট্রোজোম। সাধারণত উন্নত উদ্ভিদ কোষে থাকে না, যদিও ছোট ছোট কিছু উদ্ভিদ আছে নিম্ন শ্রেণীর, যেগুলো যেমন মহাস ফার্ন এবং কিছু নগ্নভোজী বা ব্যক্তিভোজী উদ্ভিদ আছে, এগুলোতে দেখতে পাওয়া যায়। সেন্ট্রোজোম প্রাণীকোষ বিভাজনের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেন্ট্রোজোম বিভাজিত হয়ে যায়। প্রাণীকোষে কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট এবং ভ্যাকুওল বা কোষ গহ্বর থাকে না, এগুলো উদ্ভিদ কোষে একমাত্র থাকে। 24 নম্বর, বরফের গলন চাপ বাড়ালে বেড়ে যায়, চাপ বাড়ালে কমে যায়, চাপের সাথে সম্পর্কিত নয়, চাপের সাথে সমানুপাতিক। চাপ বাড়ালে বরফের গলন কি হয়? অপশন বি চাপ বাড়লে বরফের গলন কমে যায়। বরফের গলনটা ব্যতিক্রম। অন্যান্য বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে আয়তন বাড়ে এবং চাপ বাড়লে তার গলনাঙ্ক বেড়ে যায়, কিন্তু বরফের ক্ষেত্রে উল্টো, চাপ বাড়লে বরফের গলনটা কমে যায়। ঠিক আছে। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য একটা ভিডিও আমাদের দেওয়া আছে চ্যানেলে,
সায়েন্সের 11 নম্বর ক্লাস, সায়েন্সের প্লেলিস্ট তোমরা চলে যাবে। প্লেলিস্টে সায়েন্সের 11 নম্বর ক্লাসটা পদার্থের অবস্থা পরিবর্তন পার্ট 2, এখানে পুনঃস্থিরীকরণ বা রেজুলেশন সম্পর্কে বিস্তারিত বলা আছে। তোমরা সেখানে গিয়ে সমস্ত কিছু ডিটেলসে এই গলন সম্পর্কিত বা পদার্থের অবস্থা পরিবর্তন সংক্রান্ত সমস্ত কিছু সেখানে জানতে পেরে যাবে। ঠিক আছে, তাই এখানে আর বিস্তারিত আমি এটা আলোচনা করছি না। 25 নম্বর, বৈদ্যুতিক জেনারেটর কোন বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে তৈরি? বৈদ্যুতিক জেনারেটরে যে বৈজ্ঞানিক নীতি কাজ করে সেটি হচ্ছে অপশন এ, তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র, ফ্যারাডের এই নীতির উপর ভিত্তি করে চলে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় এবং চৌম্বক ক্ষেত্রে পরিবাহী তারকে ঘুরিয়ে তড়িৎ শক্তি তৈরি করা হয়। মাইকেল ফ্যারাডে 1831 সালে এই তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রটি আবিষ্কার করেন। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। কটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা শেয়ার করছো না, তোমাদের একটা শেয়ার আমাকে তোমাদের ভিডিও করার জন্য অনেক মোটিভেট করতে পারে। তাই অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।